সবই তো বোঝা যাচ্ছে ক্লিয়ার। আমি একটা বাণী বলছি 4 লাইনে, সেটার সাথে মিলিয়ে দেখো। এই যে এক্ষুনি যে বাণীটা বলেছিল, ইষ্ট জানিস পুরুষোত্তমে আসেন ধর্ম স্থাপনায়, গুরু জানিস তারই পার্শ্বদ, ঘর দুনিয়ায় তাকেই বয়। ওই কথাটাই 4 লাইনের মধ্যে বলো না, বোঝা কি আছে এর মধ্যে? অত্যন্ত সহজ ও সুন্দর প্রাঞ্জল করে সত্যি কথাটা বলা। এখন আচার্যের যে একটা গুণাবলী দিয়ে আছে সেটা কি? সমস্ত গুরুর গুরুত্বের মূল উৎস কি? পুরুষোত্তমে নিষ্ঠা। তাই তো? পুরুষোত্তম যা করে গেছে, দেয়ার ইজ নো স্কোপ টু ডু সামথিং নিউ। সেটা দেখা যায় আমাকে। হ্যাঁ, তখন নামে গাধা গাধা বলে দেখো, কিন্তু ঠাকুর জাগরণ তাই করো। ব্যাস, তুমি এই কথা বলো না যে ঠাকুর প্রার্থনা অযথা দ্বিগুণ করতে নিয়ে বলে গেছেন। তুমি বলো যে ঠাকুর বলে গেছেন যে অন্তত একবার সমবেত আহ্বানের সঙ্গে সমর্থ প্রার্থনা বলি। তুমি ঠাকুর যেগুলো বলে গেলেন, কি ঠাকুরের মহিমা যেগুলো, তুমি ঠাকুরের কথা যেগুলো প্রমিনেন্ট, ঠাকুর অনন্য এক এবং অদ্বিতীয় যেখানে প্রতিষ্ঠিত, সেগুলোকে বাদ দিয়ে বলছো যে আমি আচার্য। হাউ ইট ইজ পসিবল? আর সবচেয়ে বড় কথা কি, আমরা এখন বুঝতে পারছি না। শুনতে 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 চিন্তা করতে করতে মাইকে ধরতে করতে হয়ে গেছে। এখন বলছে হয়ে গেছে। সত্যি তো এতটা দীর্ঘ করে কি দরকার, একটু কম করলে তো কত কাজ করা যায়। কাজ হয় বলছে, কিন্তু কাজ হয় মানে পাড়াতে যে বসে বিড়ি খাবে দোকানে। ঠিক আছে, উত্তম প্রার্থনা ছোট করলাম। জয়রাধের জন্য কি কথা ছিল? এইসব কথায় যাদের আদর্শ থেকে পেট বলো, কিছু বলো দরকার কি? ওদের দিয়ে ঠাকুর বলেছেন, শিশুরা জিজ্ঞেস করছেন, আমার আলোচনার সঙ্গে লেখা আছে যে শিব মন্দিরও তো করতে হবে। তখন ঠাকুর বলছেন যে সেটা আমার বিষয় না, সেটা আপনাদের বিষয়। এই কথা এই ভাষায় শিব মন্দিরের প্ল্যান কখনো ছিল না ঠাকুর বর্তমানে। ঠাকুরের তিরোধানের পরে একটা এত বড় প্যাম্পলেট বেরিয়েছিল, যেটা রাঁচিতে নিয়ে গেল একটা মনোরঞ্জন ঝা বলে দিচ্ছি, তার শিব মন্দির প্রকল্প প্রথম জ্যাঠামশাই বার করলেন। বিরাট শিব মন্দির হবে, সে সারা পৃথিবীতে না, এইখানে এখানে করাই জানি তো, করা গেল না। কি বলছো ভাই? বলছি যে এটা আমার ব্যক্তিগত বুঝতে অসুবিধা, সেই জন্য আপনাদের চেষ্টা করতে চাইছি। সেটা হচ্ছে যে শ্রী ঠাকুর যখন বেঁচেছিল তখন তো তার সান্নিধ্য যারা পেয়েছে তারা তো ধরুন তাদের ব্যক্তিগত চরিত্রটা মানে সংশোধন করার একটা হিউজ স্কোপ পেয়েছে। মানে ঠাকুর নিজে থেকে তাদের ধরিয়ে দিয়েছে, মানে একদম আলোচনা করতে তো প্রচুর জায়গায়। আমি যদি তিনি চলে যাওয়া এই যে পরিস্থিতিটা বলছি, ধরুন এখন তো আমাকে হয় তার বাণী পড়ে কিংবা তার গ্রন্থ পড়ে আমাকে আমার কল্পনা মতন একটা জায়গা সাজিয়ে দিচ্ছে। আমি তো আর এখানে আমার নিজের যে ভুল ত্রুটিগুলো বা যা কিছু হচ্ছে সেটা আমার বোধ থেকে যতটুকু ধরতে পারছি সেইটুকু, কিন্তু আমি তো আমাকে ঘুরিয়ে দেবার তো আমি কাউকে পাচ্ছি না। ঠিক কথা। তাহলে এই সমস্যাটা মানে এই জায়গাটা কি করে আমি কী করে, মানে ব্যাপার হয় কি, এই আশা নিয়ে চলতে হয় যে ঠাকুর প্রেমী কেউ না কেউ কোথাও না কোথাও আছে, সমস্তটা ভেজাল হয়ে যায়নি। যেমন ঘি, আমি উদাহরণ দিচ্ছি, ধরুন টেকি তার 400 টাকা আলা ঘি পাওয়া যায়। দোকানে যেয়ে জিজ্ঞেস করলাম যে কেউ ভালো ঘি দাম, বা ভালো ঘি নিতে পারবেন না কেন, 3000 টাকা কিলো লাগে। মানে ইট ইজ অ্যাভেলেবল বাট রেয়ার। খুঁজতে হবে, খুঁজবে কে? আমার ঠাকুরকে জানা আকুতি। এখন তো ওটাই বীজ যেটা আমার মধ্যে আছে। তিনি কি বলতে চেয়েছেন, তার কথাগুলো কোথায় বলা আমরা জানবো, যে লোক কোথায়, একটা যোগাযোগ, তাই না? এছাড়া এখন আর কোনো অ্যাডভান্টেজ নেই, সব ডিসঅ্যাডভান্টেজ। কেননা তিনি নেই, তিনি চলে গেছেন, মানে সূর্যাস্ত হয়ে গেছে অন্ধকার। অন্ধকারের দেশলাইও কিছুটা আলো দেয়, জোনাকি আলোতেও কাজ চলতে পারে, প্রদীপ হলে একটু ভালো হয়, বাল্ব হলে তার থেকে বেটার হয়, এরকমভাবে চলছে। আবার তিনি যখন আসবেন তখন আবার হবে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ থেকে যাবে। একদল লোক বলবে, ঠাকুর নিজেই বলে গেছেন আমার বাণী আমি বলে গেছি, তখন আমাকে মাস্টার ধরে মারবে হয়তো এই বাণী এই ব্যাখ্যা করার জন্য, সেটাও হবে। যা চলে গেছে তা চলে গেছে। আসেটা কি? আমাদের অস্তিত্ব রক্ষণীয় আবেগ, সেটাকে নিয়ে আমাদের থাকতে একদম, ওটাই লাস্ট কথা, ওটাই পরম পিতা। ইতিহাসে বড় প্রমাণ আছে পুরুষোত্তম চলে যাওয়ার পরেও তার
সাম্রাজ্যটা তৈরি হয়েছে এবং কৃষ্ণ পুরুষোত্তম চলে গেলেন, মারা গেলেন, তারপরে আরো তৈরি হলো তার হিন্দু সনাতন পরম্পরা। তখনও কি ঈশ্বর ছিল না, মানে কৃষ্ণ বডিতে ছিলেন না, কিন্তু ভগবান সাংগঠনিকভাবে তো তিনি মানে ঋত্বিক সবকিছু তৈরি করেছেন, মানে যারা একটু মানে আমি বলছি তাদের সাধনার দিক থেকে যারা একটু উচ্চ মার্গে। আমি একটা কথা বলছি ভাই সুজিত, তুই তো বিরাট উপলব্ধি আছে তোমার। শ্রীকৃষ্ণের সময়টা ধরো, দুর্যোধন দুঃশাসন ছিল, কিন্তু তার পাশে অর্জুন ছিল, যুধিষ্ঠির ছিল, ভীম ছিল, টেম্পারামেন্টালি ডিফারেন্ট, বাট দে আর অ্যালাইন টু কৃষ্ণ। ঠাকুর কাকে পেলেন বলতো? ঠাকুরের পাশে থাকা লোকই তো বিচ্ছেদ, যীশু খ্রিস্টের মতো। যাদের দ্বারা তিনি পরিবেষ্টিত থাকতেন তারাই বিশ্বাসঘাতক। আর এরপরে আর এর থেকে বেশি ক্লিয়ারলি কিছু বলতে আমি চাচ্ছি না। চোখ নেই, ভাব নেই, বোধ নেই, বোঝা যাচ্ছে না। তাই অ্যাকসেপ্ট করে বললেন যে একটাও মানুষ পেলাম না, একজনও পেলাম। কিন্তু ঠাকুর আমরা যেভাবে দেখি এটা এক দুঃখ করছেন, ঠাকুর কিন্তু এক মুহূর্ত দুঃখ করে বসে থাকেন, আমি এটা দেখছি। উড়ে গেছে না, দুঃখ করেছেন না, করেও গেছে, উড়ে গেছে, এটাই ভাবি। ভেঙে পড়ে কোনোদিন বন্ধ হয়ে যায়নি। ঠাকুরের মা চলে গেলেন, ফেটে একাকার, মারা যাবে বলছে, ঠাকুর মারা যাবে বলছে, আবার ঠিক টাইমে দাঁড়িয়ে পড়লেন। তবে আমি একটা কথা বলি, তো অনেক কথাবার্তা হয়ে গেল বক্তব্য ডিসকাস, এতে কোনো লাভ বিশেষ নেই। লাভ হচ্ছে 3, 4, 5, 10টা লোক যারা একটু সংগঠিত হয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করে নিজস্ব ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে ঠাকুরের কাছে লেগে পড়লেই কাজ হয়। ঠাকুরকে জিজ্ঞাসা করছে সুশীল বোস একবার যে এত লোক, এত বিরুদ্ধ পরিবেশ, এত ওদের হাতে বোম বড় অস্ত্র শস্ত্র, আমাদের তো কিছুই নেই, কী করে হবে, কী চলবে, কী করে আমাদের? ঠাকুর বলছেন যে দই পাতা দেখেছেন, উপযুক্ত পাত্র, উপযুক্ত দুধ যদি থাকে তাতে সামান্য একটু দম্বল দিলেই এটা দই হয়ে যায়। এক হাড়ির জন্যে 1 হাড়ি দম্বল লাগে না। আপনারা হচ্ছে সেই একটু নিজেকে আলাদা করে ঠাকুরের কাছে একা করে কাজ করে দেখতে দেখতে দেখবেন কী হয়ে যায়। মাথাতে একটি হয়ে দুটি লোক, সেই দুটি লোক তো এক হতে পারছি না। এখন আমাদের প্রশ্ন ছিল না, আমার মতে কি, দুটি লোক মানে আগে নিজের মধ্যে কটা লোক আছে সেটা গুনে সেটাকে একটা লোক করাচ্ছে। দুটি লোক, আমার ইষ্ট সত্তা এবং আমার ব্যক্তির সত্তায় দুটো এক হয়ে গেছে কিনা সেটা দেখা যাক। এই দুটি লোক এক ভিতরকার যদি হয় তাহলে বাইরে কোনো প্রবলেম হবে। সেখানে আমি একটা কম্পার্টমেন্ট খাড়া করে দিয়েছি, নিজস্ব স্বার্থ এবং ঠাকুর পাশাপাশি আছেন, আর বাইরে লোক খুঁজে বেড়াচ্ছে, এটা হতে পারে না। তুমি ভালো আছো তো? না, আমি তো দেখতে পাই না। এটা ওই বাণীর আমাকে মানে দিকটা করে পড়ো পড়ো। আচার্যের আবির্ভাবে আদর্শ বিধায়ক। হ্যালো, ঠিক আছে তো? ঠিক 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 ঠিক। হ্যাঁ, আমি অনেক লোকজন এসছে, আমি বসে আছি, পরে ফোন করছি। হ্যাঁ, আদর্শ। শরীর ভালো আছে? হ্যাঁ, জয় বলো শরীর একটুখানি। তিনি আচরণ করে জেনেছেন। আবার পুরুষোত্তমের আবির্ভাবে আচার্যের গুরুত্ব অর্শে পুরুষোত্তম, তিনি একাধারে গুরু আচার্য তো বৈশিষ্ট্যকারী আদুদয়মান পুরুষোত্তম। যখন আচার্য বা পুরুষোত্তম না থাকেন তখন সাধ্যায়ী গুরুতেই তাদের গুরুত্ব অর্শে থাকে। যখন পুরুষোত্তম না থাকেন, আচার্য থাকেন, তখন আচার্যই গ্রহণী। পুরুষোত্তমের অভ্যুদয়ে আচার্য, গুরু প্রভৃতি সকলেই তাতে শত সন্দীপনায় সার্থক হয়ে ওঠে। পুরস্চরণী অঙ্গীকরণ, এক কথায় পুরুষোত্তম যখন বর্তমান তখন তিনি স্মরণীয়। ঠিক, এটা মানেটা কোথায় বুঝতে পারলেন? না বোঝার মতো আছে, না বোঝা। হ্যাঁ